যে কোনো জায়গায় যেতে রাতের ট্রেনই আমাদের সবচাইতে পছন্দের। বেশ খাওয়া দাওয়া সেরে লম্বা হয়ে শুয়ে পড়ে অথবা দিব্যি আড্ডা দিতে দিতে চলে যাও, কোনো ঝামেলা নেই। নিজের গন্তব্যে সকাল সকাল যদি পৌঁছে যাওয়া যায় তাহলে তো আরও ভালো, আর সাথে যদি তারানাথ থাকে তাহলে তো সোনায় সোহাগা। সেবারও যথারীতি হাওড়া থেকে আমরা রাতের ট্রেনে চেপে বসেছি, চলেছি ছোটনাগপুরের গিরিডিতে। আমার অফিস নতুন করে একটি কয়লা খনি কিনতে ইচ্ছা প্রকাশ করায় তারই ইন্সপেকশনে চলেছি। ভালোই হলো, ভোর ভোর পৌঁছেই নিজের কাজে লেগে পড়া যাবে। 4-5 দিন লাগবে হয়তো, তা লাগুক। নতুন জায়গা ঘুরে দেখার আনন্দ আর উত্তেজনার কাছে ওইটা কিছুই নয়। কিশোরী কয়েকদিন যাবৎ পাওনা ছুটি নিয়ে বসে রয়েছে বাসায়। আমাদের চট করে শহরের বাইরে যাওয়া হয় না। বাড়ি, অফিস আর মাঝে মধ্যে তারানাথের মটলেনের বাসা, এর মধ্যেই আমাদের দৈনন্দিন জীবন প্রায় সীমাবদ্ধ। তাই আমি গিরিডি যাচ্ছি শুনে কিশোরীও লাফিয়ে উঠল, বলল সেও যাবে। তারানাথকে বলাতে সে এক কথায় রাজি হয়ে গেল, শুধু বলল, খরচা কিন্তু তোমাদের দুজনের, আমি কেবল সঙ্গ দিতে যেতে পারি। আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তা থেকে উদ্ধারের পথ বাতলে দিতে পারি। আমরা তাতেই রাজি, কারণ তারানাথ থাকলে গল্পের অভাব হবে না। নতুন জায়গা দেখার সাথে সাথে সেটা নিঃসন্দেহে উপরি পাওনা। ট্রেনের কামরায় আমাদের সহযাত্রীদের মধ্যে একজন মহিলা আর 3 জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে 2 জনের বয়স আন্দাজ 60-এর ঘরে, আর একজন বোধ করি 22-23-এর বেশি হবে না। মহিলাটি তারই ভারজা বলে বোধ হলো। কম বয়সী ছোকরাটি ট্রেন ছাড়ার প্রায় সাথে সাথেই একটি ইংরেজি পত্রিকা খুলে তাতে মুখ ঢেকে নিল। একটি বড় সুটকেস তার পায়ের কাছে রাখা, তাতে হয়তো বিশেষ দরকারি কোনো বস্তু রয়েছে, তা না হলে সেটিকে সে নিশ্চয়ই সিটের তলায় ঢুকিয়েই রাখত। হয়তো তারা মধুচন্দ্রিমায় চলেছে, তাই এত সাবধানতা। আমার উল্টো দিকে এক মারোয়ারি পরিবার রাতের খাওয়ার তোড়জোড় শুরু করেছে। আমি নিবিষ্ট মনে আশেপাশের এই সকল দৃশ্য দেখতে লাগলাম। কিশোরী নিজের সিটে শটান হয়ে শুয়ে পড়ল। তারানাথ তাকে খোঁচা দিয়েই বলল, এ বেটা দেখছি জীবনের অর্ধেকটা ঘুমিয়েই কাটিয়ে দিলে। কিশোরী চোখ পিটপিট করে কিছু একটা জুৎসই উত্তর দিতে যাচ্ছিল, তখনই ট্রেনটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল। হাতের আস্তিন তুলে হাত ঘড়িটায় চোখ বুলিয়ে দেখলাম 11টা বাজে। বাইরের রাতের নির্মল আকাশ যেন এক বিশাল নীল সমুদ্র, যেখানে অসংখ্য তারা মুক্তোর মতো ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলো চারদিকে এক রহস্যময় সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে, যেন পৃথিবীকে মায়াবী স্পর্শে মুড়িয়ে রেখেছে। এমন রাতটা তারানাথের একটা গল্প শুনে কাটিয়ে দিলে মন্দ হয় না। আমি সে কথা তুলতেই কিশোরী বলল, বাজে সময় নষ্ট না করে এই বেলা বরঞ্চ ঘুমিয়ে নাও। সকালে নতুন শহর ঘুরে দেখবো, সে বরঞ্চ অনেক রোমাঞ্চকর। বুজরুকি বাদ দিয়ে ট্রেনের ওই মৃদুবন্ধ ঝাঁকুনিটাকে উপভোগ করো দেখি। কিশোরী কথাটা যে তারানাথের আগের মন্তব্যের উত্তর দিতেই বলল সেটা বুঝতে বাকি রইল না। তারানাথ বলল, ঘুম আর ভ্রমণের কথায় একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কিশোরী তড়াক করে লাফিয়ে উঠে বসে বলল, তাহলে আর দেরি কেন, শুরু করুন ঠাকুরমশাই। কথার ফাঁকে লক্ষ্য করলাম উল্টো দিকে বসা কম বয়সী ছোকরাটি তার সামনে ধরা ইংরাজি পত্রিকাটি সরিয়ে আমাদের দিকে কয়েক পলক তাকিয়ে আবার মুখ ঢেকে নিল। তারানাথ আমার থেকে একটা পাসিং শো চেয়ে নিয়ে সেটা বেশ আয়েশ করে ধরালো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, ছেলেবেলা থেকেই সাধু সঙ্গ করা আমার একটা বাতিক বলতে পারো। অনেক সাধু সন্ন্যাসীর সাথে ঘুরেছি নানা জায়গায়, কিছু কিছু ক্ষমতাও পেয়েছি সেই সূত্রে। সংসারী হয়েছি বটে, কিন্তু মাঝে মধ্যেই বাইরের টানে ঘর ছেড়ে পা বাড়াই। এসব তোমরা তো জানোই। যে সময়ের কথা বলছি তখন অবশ্য একাই ঘুরছি, কারো সঙ্গে না। কয়েক মুহূর্তের জন্য তারানাথ যেন নিজের মনের গভীরে কোথায় হারিয়ে গেল। তারপর বলল, কালীনগর, শ্যামল প্রকৃতির কোলে সবুজে ঘেরা এক নিরীহ গ্রাম। দিনের আলোয় গ্রামটি ছিল স্বর্গের মতোই সুন্দর, শান্ত এবং নিরিবিলি। কিন্তু রাত নামলেই
এক ভয়ঙ্কর অভিশাপ যেন গ্রামটিকে গ্রাস করে। রাতের অন্ধকারেই সেখানে যেন শুরু হয় এক অতিলৌকিক প্রক্রিয়া। একটু খুলেই বলি শোন। সেবার ঘর ছেড়েছি, তাও প্রায় মাস তিনেক তো হলোই। নানান জায়গায় ঘুরে এবার বাসায় ফিরবো মনস্থির করলাম। কিন্তু কি জানো, বিধাতার লেখা খণ্ডাবে কে? বিধি যেখানে নিয়ে যাবে কারো সাধ্য নেই তা অমান্যি করে। সে তুমি যত বড় রাজাই হও আর গজাই হও, সুতোয় টান পড়লে সেদিক পানেই চলতে হবে। এ কথা 100% জেনে রাখো। চৈত্রের শেষ, নতুন বছর আসতে আর বোধ করি দিন 7-8 বাকি। তখনও নতুন বছরের শুরুটা পরিবারের সাথে কাটাবো বলে একটু তাড়াহুড়ো করেই ফিরছি। পথে একদিন বিকালের দিকে হঠাৎ আকাশ কালো করে কাল বৈশাখী এলো তেড়ে। মুহুর্মুহু বিদ্যুতের চমক আর বাজ পড়তে শুরু করলো। এক ছোট জনপদের মধ্যে দিয়ে চলেছিলাম একটু আগে। এখন কিন্তু পথ পাথুরে আর দুপাশে ঘন জঙ্গল। পিছন দিকে ফিরে যাবার উপায় নেই বুঝতে পারলাম। সেদিন আবার ছিল চন্দ্রগ্রহণ, কাজেই এই দুর্যোগ সহজে ছাড়বে বলে মনে হলো না। তা মাথা বাঁচাতে পথের ধারে এক বৃদ্ধ বটগাছের নিচে ছোট একটা মন্দিরে গিয়ে মাথা গুঁজলাম। বৃদ্ধ বটের শিকড় চারদিক থেকে আঁকড়ে ধরেছে সেই মন্দিরকে। ভিতরটা প্রায় অন্ধকার, বাইরে তখন প্রচণ্ড হাওয়ার দাপট। একটু যে আগুন জ্বালাবো সে উপায় নেই। বাইরের ধুলো মাখা সামান্য আলোয় যতটুকু দেখা যায় তাতে ঠাহর করলাম এই মন্দিরে কোনো মূর্তি নেই, বেদি শূন্য। মনটা কেমন যেন আনচান করে উঠল। সারাদিনের পথশ্রমে আমি এমনিতেই বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। অন্য কেউ হলে কি করতো জানি না, আমি এক পাশের দেওয়াল ঘেঁষে কাঁধে থাকা পাতলা কম্বলটা মাটিতে পেতে শুয়ে পড়লাম। এমন পোড়ো মন্দিরে রাত্রিবাসের অভিজ্ঞতা আমার আগে অনেকবারই হয়েছে, কাজেই ভয় ডর কিছু আমায় কাবু করতে পারল না। বাইরের ঠান্ডা হাওয়ার ঝাপটা দিয়ে যাচ্ছে ভেতরে, আমায় ঘুম পাড়াতেই যেন তার এই আয়োজন। পথশ্রমের ক্লান্তিতে মুহূর্তে দু চোখের পাতা আমার এক হয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। হঠাৎ খুব গরম লেগে চটকা ভেঙে গেল। রাত কত জানি না, বাইরেটা তখন নিকষ কালো অন্ধকারে ঢাকা, ঠিক আজকের রাতটার মতন। দেওয়ালে ঠেস দিয়ে উঠে বসতে গেলাম। বুঝতে পারলাম শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে রয়েছে। আবারও এলিয়ে পড়লাম। একটি অদ্ভুত অজানা শব্দ কানে এসে পৌঁছল। শব্দটা ক্ষীণ কিন্তু বড়ই অস্বাভাবিক। একবার মনে হলো দূরে যেন কোনো অজানা পশু গর্জন করছে, আবার মনে হলো যেন অদ্ভুত এক আর্তনাদ, গভীর, শীতল আর ভীষণ কষ্টের। কখন যে আবার গভীর ঘুমে ঢলে পড়েছি মনে নেই। এরপর অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। গভীর রাত, চন্দ্রগ্রহণের আধো আলোয় কালো রঙের পোশাক পরিহিত একদল মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে জ্বলছে এক বিশাল অগ্নিকুণ্ড। আগুনের চারপাশে জটিল রেখাচিত্র, যার মাঝে শুয়ে আছে এক যুবতী, নিশ্চল, নিথর। তার গায়ের গাঢ় লাল দাগ থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। আশেপাশের সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে অপেক্ষায়। কিসের অপেক্ষা তা তারাই জানে, কিন্তু সেটা যে শুভ কিছু নয় তা তাদের পোশাক ও হাবভাবেই বোঝা যাচ্ছিল। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন এই মুহূর্তটি চিরকাল ধরে আসার কথা ছিল। কিছুক্ষণ পর এক সুদর্শন যুবক সামনে গোল হয়ে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝখানে গিয়ে উপস্থিত হলো। তার হাতে ধরা একটি প্রাচীন গ্রন্থ। ধীরে ধীরে সামনে এগিয়ে এসে পাথরের বেদির ওপরে প্রাচীন সেই গ্রন্থ খুলে রাখল। সে গভীর দৃষ্টি মেলে পাতা উল্টালো। তার চোখে মুখে এক অজানা উত্তেজনা, যেন দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে।
তাকে ঘিরে থাকা লোকগুলো এবার একে অপরের হাত ধরে এক মানব রজ্জু তৈরি করে স্থানটাকে ঘিরে দিল। যুবক এবার খুব ধীরে ধীরে মন্ত্রপাঠ শুরু করল। চারপাশে বাতাসের গতিবেগ যেন ক্রমশ বাড়তে লাগল। অগ্নিকুণ্ডের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। মনে হচ্ছে যেন এক অশুভ শক্তির আগমনের প্রহর গুনছে। কিন্তু হঠাৎ সেই সুদর্শন যুবক থেমে গেল। তার চোখ বিস্ময়ে ফেটে পড়ার উপক্রম হলো। তারানাথ থামল। লক্ষ্য করলাম শুধু আমি আর কিশোরই নই, আশেপাশের আরও 4-5 জন যাত্রী ততক্ষণে ঘিরে বসেছেন তারানাথকে। এদের মধ্যে সেই দাম্ভিক সাহেবী ছোকরাকে দেখে আমার বেশ মজা লাগলো। সকলেই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। রাত গভীর থেকে ভোরের দিকে এগিয়ে চলেছে। বাইরে তাই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। গায়ের চাদরখানা আরও ভালো করে জড়িয়ে নিল তারানাথ। আমি উৎকণ্ঠিত স্বরে বললাম, ঠাকুরমশাই, তারপর চোখ খুলে গেল। চোখ মেলতে দেখি বাইরে ভোরের আলো ফুটছে। পাখির কিচিরমিচিরেই বোধ করি ঘুমটা ভেঙে গেল আমার। বাইরে ঝড় অনেকক্ষণ থেমে গিয়েছে। বাসাহারা পাখির দল বোধ করি তাদের ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করতে ব্যস্ত। তাদের আর দোষ দিই কি করে? প্রথমটায় বিরক্তি লাগলেও অচিরেই তা মিলিয়ে গেল। আহা, বেচারারা। মন্দিরের বাইরে বের হলাম। লোকালয়ের সন্ধান প্রয়োজন, কারণ ক্ষুণ্ণিবৃত্তি আগের সন্ধ্যায় কিছুই খাওয়া হয়নি। মুখে যতই বলি রোজ খাওয়া না হলেও অসুবিধা নেই, কিন্তু বাপু পেট তো আর মানবে না। সে এক সময় বাগড়া দেবেই। তাই মাটিতে পাতা কম্বলটা কাঁধে ফেলে আশেপাশে কোনো গ্রাম পাওয়া যায় কি সেই সন্ধানে বের হতে হবে। এমন সময় দেখলাম পিছনের সরু আলপথ ধরে 6 লোক এদিক পানেই আসছে। আমাকে এমন নির্জন মন্দিরে একা দেখে তারাও প্রথমটা থমকে গেল। তারপর পরনের গৈরিক বসন দেখেই বোধ করি হাত জোড় করে মাথায় ঠেকালো। আমি হাত তুলে ইশারায় কাছে ডাকলাম। কয়েক মুহূর্ত ইতস্তত করে একে একে তারা এগিয়ে এলো। তাদের দৃষ্টি লক্ষ্য করে বুঝলাম এই মন্দিরের সামনে তারা ততটা স্বাচ্ছন্দ্য নয়। 2-1 জন ভিতরের দিকে উঁকি ঝুঁকি দিয়ে দুপাশে মাথা নেড়ে হতাশ মুখে চুপ করে রইল। এদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ, তার বয়স আনুমানিক 60-65 হবে। তাকেই দলের নেতা বলে মনে হলো। তা তিনিই প্রথম মুখ খুললেন। আগে বাবা, আপনি এখানে? আপনি কি নতুন বুঝি? আগে এদিকে তো কখনো দেখিনি কি না, তাই। আমি পথ চলতে চলতে কাল ঝড়ের কারণে এখানে আশ্রয় নিয়েছি। বেশ বেশ। একটা কথা বাবা, কাউকে কি কাল রাত্রিরে এদিকে আসতে দেখেছেন? না, আমি তো ঝড়ের বেগ থেকে বাঁচতে কাল সন্ধ্যার সময় এখানে এসে ঢুকেছি। তারপর যা তাণ্ডব শুরু হলো, এরপর সারা রাত ঘুমিয়েই কাটিয়েছি। কেউ এসে থাকলেও আমার জানা সম্ভব নয়। ও। তিনি একটু হতাশ হলেন যেন। তারপর কি ভেবে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অন্য সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন, একে দিয়ে কি কাজ হবে? মানে উনি কি পারবেন? তার সঙ্গীরা সকলে সমস্বরে বলে উঠল। আমি এদের কথার মাথা মুন্ডু কিছুই তখন বুঝতে পারছি না। অবাক হয়ে তাকিয়ে আছি দেখে তিনি বললেন, আপনি তাহলে আমাদের বাঁচাতে পারেন বাবা। কি ব্যাপারে? সব বলবো বাবা, যদি যদি দয়া করে আমাদের গ্রামে একবারটি আসেন। কিন্তু আমি যে এখন বাসার পথে চলেছি। আমি কিন্তু তেমন মস্ত সাধু সন্ত নই, আগেই বলে রাখি। না 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 না, তা কেন? আমার নাম রঘুনাথ, পাশেই আমাদের গ্রাম। দয়া করে যদি আপনি আমাদের গায়ে একবার পায়ে ধুলো দেন, বড়ই উপকার হয়। আমার এখন অত সময় নেই বাবু। আপনজনের জন্য মন টানছে। বাসায় ফিরে কিছুদিন তাদের সাথে কাটাতে চাই, সেটাই আমার এখন প্রথম কাজ। আমি কপট রাগ দেখিয়ে ওদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও
মনে মনে যে একটা অদৃশ্য টান অনুভব করছিলাম না, এমনটা কিন্তু নয়। বরং মনে হচ্ছিল গিয়ে দেখাই যাক না বিষয়টা কি। আরও কিছুক্ষণ কথা চালাচালির পর আমি রাজি হয়ে গেলাম। আমায় বেশ মোটা প্রণামী দেওয়ার ঘোষণাও ততক্ষণে করা হয়ে গিয়েছে। মন্দিরকে উত্তরে রেখে সরু আলপথ ধরে আমরা এগিয়ে গেলাম। পাশাপাশি দুজনে হাঁটা চলে না। পরপর সারিবদ্ধভাবে মিনিট 10 চলার পর এক ছোট্ট পল্লীতে উপস্থিত হলাম। সাকুল্যে 30-32টা বাড়ি হবে। 2-4টি পাকা বাড়ি চোখে পড়ল বটে, তবে বেশিরভাগই চালা ঘর। আমাদের আসতে দেখে আশপাশের ঘরগুলো থেকে অনেকে বের হয়ে এলো। আমরা গ্রামের প্রায় মাঝ বরাবর গিয়ে থামলাম। একটা পুরনো অশ্বত্থ গাছ, চারিদিকে বাঁশের মাচা দিয়ে ঘেরা। সেখানে পৌঁছে আমায় মাচায় বসবার অনুরোধ করে সকলে ছড়িয়ে ছিটিয়ে মাটিতে বসে পড়লে। সামান্য আলাপচারিতার পর রঘুনাথ বললেন, আগে বাবার একটু সেবার ব্যবস্থা করি। আমি হাত তুলে বাধা দিয়ে বললাম, আমি কিন্তু বাপু সপাক খাই। এখানে পরিবেশ বেশ মনোরম। গত রাতের বৃষ্টির রেশ এখনো রয়েছে। এই অশ্বত্থতলায় একটু ব্যবস্থা করে দাও। 1 মুঠো চাল আর 2-4টি আলু হলেই আমার হবে। হ্যাঁ, এখনই বন্দোবস্ত করে দিচ্ছি বাবা। আপনি খাওয়া দাওয়া সেরে আগে একটু বিশ্রাম করে নিন। ওবেলা না হয় আমরা সকলে মিলে বসবো। আপনাকে বিস্তারে সবকিছু বলতেও তো আমাদের সময় লাগবে। আমি আর কথা না বাড়িয়ে রান্নার তোড়জোড় করতে লেগে পড়লাম। আমার কর্মকাণ্ড দেখতে তখন ছোটখাটো একটা ভিড় জমতে শুরু করেছে। তাদেরই একজন উনুন জ্বালাবার জন্যে কাঠ এনে পাশে রাখল। আমি স্মিত হেসে তার দিকে তাকাতেই চমকে উঠলাম। এই ছেলেটিকেই তো গতকাল রাতের স্বপ্নে দেখেছি। মাঝারি উচ্চতা, সুঠাম চেহারা, গায়ের রং শ্যামলা, কোনো ভুল নেই। আমি কিছু বলতে যাব তার আগেই রঘুনাথ এগিয়ে এসে বললেন, আমার ছেলে রুদ্রাংশ। স্নান আহ্নিক সেরে খেতে বসে খিদে থাকলেও তেমন একটা রুচি হলো না। কেন জানি মনের মধ্যে একটা কু ডাকা শুরু হয়েছে। গত রাতের স্বপ্ন আর রুদ্রাংশের মুখটা ঘুরে ফিরে আসতে লাগলো। সবচেয়ে বেশি ভেসে উঠতে লাগলো স্বপ্নের শেষে দেখা তার বিস্ময়ে ফেটে পড়া চোখ দুটো। খাওয়া শেষ করে শুয়েও কেমন ছটফট করতে লাগলাম। সবাই তখন যে যার ঘরে দ্বিপ্রাহরিক বিশ্রামে রয়েছে। অশ্বত্থতলা একেবারে শুনশান। আমার আর তর সইল না। রঘুনাথের দাওয়ায় গিয়ে তার নাম ধরে হাঁক পাড়লাম। আমার ডাক শুনে রঘুনাথ তৎক্ষণাৎ ছুটে বাইরে বেরিয়ে এলো। চৈত্র মাসের বিকেল, বেলা পড়ে এলেও বাইরে তখনও বেশ রোদ। আমার হাঁক ডাকে রঘুনাথ আর তার স্ত্রী হাত জোড় করে সামনে এসে দাঁড়ালেন। আমি তখন ইচ্ছে করেই একটু ব্যস্ততা দেখিয়ে বললাম, আমার বাসায় ফেরার তাড়া আছে। তোমরা ব্রাহ্মণ সেবা করছো, আমি বড়ই প্রীত হয়েছি। এবার আমাকে এখানে ডেকে আনবার কারণটি যদি বলো তো ভালো হয়। বাবা, সে কারণ বলতে একটু সময় লাগবে। সে এক বিচিত্র ঘটনা। আপনি যদি দয়া করে আজকের রাতটা এখানে থেকে যেতেন, মানে আপনি যদি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তাহলে। আহা, ঘটনাটা কি সেটাই তো জানতে চাইছি। দেখো, সব খুলে না বললে আমার দ্বারা তোমাদের উপকার হবে কি না সেটা বুঝবো কেমন করে। এবার রঘুনাথের স্ত্রী পাশ থেকে বললেন, বেলা গড়িয়ে তো সন্ধে হতে চলল। আপনি সন্ধ্যান্নিকটা সেরে নিন বরং। আশেপাশের আরও কয়েকজন গুরুজন আসবেন, সবাই এলে না হয়। অগত্যা মনের ছটফটানিটা কিছুক্ষণের জন্যে চাপা দিতে হলো। ফিরে এলাম নিজের আস্তানায়, সেই অশ্বত্থ গাছের ছায়ায়। সন্ধ্যার কিছু পরেই গাঁয়ের বেশ কয়েকজনকে নিয়ে রঘুনাথ হাজির হলো। এদের 2-1জনকে আমি দিনের বেলা দেখেছি। আমি রঘুনাথকে বললাম, এবার তাহলে তোমাদের সমস্যার কথা শোনা যাক, তারপর দেখি আমার বিদ্যায় কুলায় কিনা।
রঘুনাথ তার কাহিনী আরম্ভ করলেন। আমাদের এই গ্রামটা বরাবরই শান্ত বাবা। একে অপরের সুখে দুঃখে সবাই পাশে থাকে। মোট ৮০টি পরিবার নিয়ে আমরা এখানে বাস করছি, সেই বাপ ঠাকুরদার আমল থেকে। কিন্তু কিন্তু কি জানি কোন পাপে আমাদের মধ্যেও এমন বিভীষিকা নেমে এলো। একদিন রাতে হঠাৎ এক অজানা তীক্ষ্ণ শব্দে গায়ের মাটি যেন কেঁপে উঠল। প্রথম রাতে সবাই ভেবেছিল হয়তো কোনো বন্য প্রাণী, কিন্তু পরের রাতেও ঠিক একই সময় একই শব্দ শুনে সকলের মনে যেন একটা সন্দেহ দানা বাঁধল। শব্দটা যেন গ্রামে ছড়িয়ে থাকা প্রতিটি ঘরের দেওয়ালে ধাক্কা দিচ্ছিল। সকলের রাত কাটলো আতঙ্কে। সকাল হতে আবার সব স্বাভাবিক। শব্দটা যে কিসের বা কোথা থেকে এলো তা নিয়ে বিস্তর আলোচনা হলেও কিন্তু কোনো কিনারা বের করতে পারিনি বাবা। পরপর ৭ রাত ধরে একই ঘটনার পুনরাবৃত্তি চলল। গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিল। এই অদ্ভুত শব্দের প্রভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ল। কেউ কেউ তো রাত্রে ভয় চিৎকার করে উঠতে লাগলো। আপনি যে জঙ্গলে কাল রাত্রিবাস করেছেন, শব্দটা যেন সেখান থেকেই আসছিল। একদিন সাহস করে গ্রামের কয়েকজন যুবক জঙ্গলে প্রবেশ করলো, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তারা আর ফিরল না। সেই রাতে শব্দও আর হলো না। এরপর শব্দটা কিছুদিনের জন্য একেবারেই থেমে গেল। হারিয়ে যাওয়া যুবকদের খোঁজে অনেক তল্লাশি হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। অতএব ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে হা হুতাশ করা ছাড়া আর কিছুই আমাদের করার রইল না। কিন্তু ঠিক ৭ দিন পরে আবার সেই শব্দ ফিরে এলো। এবার তো শব্দের তীব্রতা এমনভাবেই বাড়লো যেন গ্রামের আকাশই ফেটে যাবে। এবার শুধু আতঙ্ক নয়, গ্রামের অনেকেই এর ফলে অসুস্থ হতে শুরু করলো। সকলের শরীর যেন আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো, মারাও গেল কয়েকজন। এবার গ্রামের প্রবীণরা বুঝলেন এ অপ্রাকৃতিক বিষয়। যাগযজ্ঞ ছাড়া এটি থামানো অসম্ভব। একজন তান্ত্রিকের খোঁজে দূরের গ্রামে লোক পাঠানো হলো। এলেনও একজন। তিনি যথাবিধি পুজো ও যজ্ঞ করে গোটা গ্রামটাকে শুদ্ধ করলেন। হারিয়ে যাওয়া যুবকদের মৃত ধরে নিয়ে তাদের আত্মার শান্তি বিধান করলেন। তারপর শব্দের উৎস সন্ধানে একদিন প্রবেশ করলেন ওই জঙ্গলে। কিন্তু তিনিও বোধ করি আর ফিরে এলেন না। রঘুনাথ মাথা নাড়িয়ে নীরবে সায় দিলেন। আর শব্দটা? সেটাও আবার বন্ধ হয়ে গেল। ঠিক ২ মাস পর আবার গত পরশু রাত থেকে শুরু হয়েছে এটা। এবার যেন আরো ভয়ঙ্কর। কাল কয়েকজন আবারও জেদ করে জঙ্গলে গিয়েছিল সকালে। আমরা বারণ করেছিলাম, তাই তো সাহস করে তাদের খুঁজতে গিয়েই আপনার সাথে আমাদের দেখা হলো। একটা কথা খুব ভেবে নিয়ে বলো দেখি রঘুনাথ, যেদিন প্রথম ওই বিকট শব্দ শুনেছিলে সেদিন কি চন্দ্রগ্রহণ ছিল? হ্যাঁ, তাই তো। কিন্তু আপনি কি করে? আমার তেমনটাই মনে হলো। আর একটা কথা বলো দেখি, গ্রামের মানুষ দ্বিতীয়বার শব্দ শুরুর পরই কি অসুস্থ হতে শুরু করে? হ্যাঁ, একদমই তাই। তাদের কয়েকজন এখনো তাদের ক্রমশ শুকিয়ে যাওয়া শরীর নিয়ে বেঁচে রয়েছে। আপনি চাইলে দেখতে পারেন। তার প্রয়োজন নেই। এই অভিশাপ মানুষের সৃষ্টি রঘুনাথ। এমন কিছু আছে ওই জঙ্গলে যা মানুষের চেতনা আর প্রাণকে শুষে নিচ্ছে। আমায় যখন তোমার এই কাজের জন্য নির্বাচিত করেছ, তখন আমি যথাসাধ্য চেষ্টা করব। রঘুনাথ ও অন্যান্য সকলে নানা করে উঠল। রঘুনাথের স্ত্রী অনুনয়ের সুরে বললেও, আপনি যাবেন? কিন্তু কেন বাবা? আগেও তো এক তান্ত্রিক গিয়েছিলেন, শুনলেনই তো, তিনিও আর ফিরে আসেননি। তার চেয়ে এখানে বসে কোনো যজ্ঞ করে কিছু কি করতে পারবেন না? তোমার দুবিধা আমি বুঝতে পারছি মা, কিন্তু এই রহস্যের সমাধান গায়ে বসে যজ্ঞ করে হবার নয়। অকুস্থলটি খুঁজে বের করে সেখানে যা করার তা করতে হবে। রাত গভীর হচ্ছিল। আমি সকলকে বিদায় দিয়ে রঘুনাথের দাওয়ায় কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম। রাতটাও নির্বিঘ্নে কেটে গেল। সে রাতে আর কোনো শব্দ আমার কানে এলো না।
পরের দিনটা মানসিক প্রস্তুতিতে কেটে গেল। কেবলই মনে হতে লাগলো দুর্যোগের সেই রাতে মন্দিরে শুয়ে যে স্বপ্ন আমি দেখেছি তা কিন্তু কেবলমাত্র স্বপ্ন নয়। সেই মন্দিরের আশেপাশেই কোথাও বীজ বপন করা আছে এই শব্দের। আমাকে সেখানেই ফিরে যেতে হবে। সন্ধ্যা নামল, কালো আঁধার গ্রামটিকে ঢেকে দিল। নিজের গাত্র বন্ধন করে আমি আমার ঝোলা, লাঠি আর একটা লণ্ঠন নিয়ে জঙ্গলের দিকে রওনা হলাম। জঙ্গলের প্রবেশ পথে এসে মন্ত্রোচ্চারণ করে মাটিতে একটি সীমারেখা আঁকলাম। সকলের উদ্দেশ্যে বললাম, যাই ঘটুক না কেন এই রেখা কোনোভাবেই পার করবে না। আমি ফিরে না আসা পর্যন্ত কেউ এখানে আসবে না। যদি আমার কোনো বিপদ হয় তা তোমরা ঠিকই জানতে পারবে, তবে ভয় পাবে না। কথা শেষ করে আর পিছনে না তাকিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। তারানাথ এবার থামল। পাশে রাখা ঘটিটা তুলে পুরোটা নিজের গলায় খালি করে দিয়ে বলল, আহা, বকতে বকতে গলা কাঠ হয়ে গিয়েছিল। এমন সময় একটু চা হলে বেশ হতো। আপনার শুধু একবার এটা একবার ওটা, মাঝপথে এমন থমকে যান কেন বলুন তো? পুরোটা শেষ করুন না, তারপর চাটা সবই হবে। তবে কে যেন বলছিল বাজে সময় নষ্ট না করে ঘুমিয়ে নিতে, বুজরুকি বাদ দিয়ে ট্রেনের মৃদুমন্দ ঝাঁকুনি উপভোগ করতে। কিশোরী তারানাথের খোঁচাটা বুঝতে পেরে বলল, আমার ঘাট হয়েছে ঠাকুরমশাই, তারপরে বলুন না। চায়ের অভাব দূর করতেই তারানাথ একটা সিগারেট ধরিয়ে একটু ধোঁয়া ছাড়ল। গেরেটি পৌঁছতে আর কত সময় আছে কে জানে। আমিও বললাম, কিন্তু আপনি দিনের বেলা না গিয়ে ওই গভীর অরণ্যে সন্ধেবেলা কেন গেলেন? সন্ধ্যাবেলার সময়টা বেছে নেওয়ার একটা কারণ ছিল। আমি জানতাম দিনের বেলা ওই জঙ্গলে ঘুরে কোনো লাভ হবে না। দিনের আলোয় সেটা অতি সাধারণ একটা জঙ্গল মাত্র। যাই হোক, যতই ভেতরে ঢুকছি চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ছে। গাছগুলো মানুষের মতো হাত বাড়িয়ে রয়েছে, পাতাগুলো বাতাসে নয়, যেন কারো অদৃশ্য শক্তির স্পর্শে নড়ে উঠছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার আশ্রয়স্থল সেই পুরনো মন্দিরের চাতালে গিয়ে পৌঁছালাম। মন্দিরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমি ভেতরে প্রবেশ করলাম, কিন্তু এবার একটু অন্যরকম দেখলাম। মন্দিরের ভেতরের পাথরের খালি বেদি রক্তের দাগে ঢেকে গিয়েছে। চারপাশে ছড়িয়ে আছে মানুষের হাড়গোড়। বাতাসে ভাসছে এক অদ্ভুত ধরনের গন্ধ। আমি সেখানেই বসে পড়লাম। হোমকুণ্ড নির্মাণ করে তার উপর সঙ্গে করে আনা কাঠ বিছিয়ে দিলাম। এবার লণ্ঠনের আলোটা একেবারে কমিয়ে দিয়ে হোমকুণ্ডে অগ্নিসংযোগ করলাম। গুরুর নাম স্মরণ করে শুরু করলাম মন্ত্রপাঠ। চারপাশের বাতাস ক্রমশ ভারী হয়ে গেল। মন্দিরের কাছেই কোথা থেকে বিকট তীক্ষ্ণ শব্দ বের হতে শুরু করল। হঠাৎ একটা অদ্ভুত আলো দেখা গেল। সেই আলোর ভেতর থেকে এক কালো ছায়া বেরিয়ে এলো। কালো ছায়াটি যেন মূর্তিমান আতঙ্ক। তার মুখ চোখ দেখা যাচ্ছে না বটে, কিন্তু তার তীব্র দৃষ্টি যেন আমাকে সম্মোহিত করতে চাইছে। ছায়াটি মন্দিরের বেদির চারপাশে ঘুরতে লাগলো। আমি বুঝলাম এটি কোনো সাধারণ আত্মা নয়, এটি এক অভিশপ্ত আত্মা, যার জন্ম মানুষের চরম পাপ আর কালো জাদুর কারণে। আমি আরো জোরে মন্ত্রপাঠ শুরু করলাম। মন্ত্রের প্রতিটা শব্দ রাতের আকাশ বিদীর্ণ করে দিচ্ছিল। মন্দির কাঁপতে শুরু করল। কালো ছায়াটি ক্রমশ রেগে উঠল। চারপাশের গাছের শিকড় মাটি থেকে বেরিয়ে এসে যেন আমাকে আঘাত করতে চাইল।
কিন্তু আমার মন্ত্র তাদের থামিয়ে দিচ্ছে। কালো ছায়াটি এবার মানুষের মতো চিৎকার করতে লাগলো। অস্পষ্ট, গম্ভীর ও চাপা স্বরের সেই চিৎকার কি বলতে চায় তা অবশ্যই তখন আমি বুঝতে পারলাম না, কিন্তু ভাঙা ভাঙা গলার সেই চিৎকারে পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। আমি আরো জোরে মন্ত্রপাঠ করতে লাগলাম। সময় যেন সেখানেই থমকে গিয়েছে। বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বুঝতে পারলাম। আবার বুঝি ঝড়ের তাণ্ডব নৃত্য শুরু হবে। ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি কিন্তু জানতাম এত সহজে হাল ছাড়বার পাত্র সে নয়। আমি এক মনে নিজের কাজ করে যেতে লাগলাম। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। ঘন ঘন বাজ পড়তে লাগলো, আর এক একটা বিদ্যুতের চমক যেন আকাশকে চিরে দিতে লাগলো। জঙ্গলের আলগা ধুলো দলা পাকিয়ে ঢুকে আসতে শুরু করলো মন্দিরের ভিতর। সেই ধুলোর কুণ্ডলীর মধ্যে সেই ছায়ামূর্তি আবার প্রকট হলো। আমি আমার ঝোলা থেকে এক বিশেষ ধরনের মন্ত্রপুত ভস্য মুঠো করে ফেলে দিলাম যজ্ঞকুণ্ডের প্রজ্বলিত অগ্নির মধ্যে। ছায়ামূর্তি ছিটকে গিয়ে উল্টো দিকের দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। তারপর হাত জোড় করে বলল, এবার থামুন বামুন ঠাকুর, আমি আর নিতে পারছি না। সামনে এসো, তোমায় দেখতে চাই। আমার অনুমান ঠিক কিনা সেটা মিলিয়ে নিতে দাও। আমার অনুমানই ঠিক। মন্দিরের আধো অন্ধকার ভেদ করে ছায়ামূর্তি এবার ধীরে ধীরে সামনে এলো। আমার স্বপ্নে দেখা সেই যুবক, রঘুনাথের পুত্র রুদ্রাংশই বটে। আমি যজ্ঞের আগুনে কিছুটা জল ছিটিয়ে তাকে একটু শান্ত করলাম। রুদ্রাংশের বক্তব্য শোনা দরকার, না হলে এই রহস্য রহস্যই থেকে যাবে। আমি জানতাম তাকে ঘিরেই ছড়িয়ে রয়েছে অলৌকিক বা অতিলৌকিক ঘটনার বীজ। একটু গলা খাঁকরিয়ে আমি বললাম, প্রথমটা আমি বলি রুদ্রাংশ, ভুল হলে শুধরে দিও। বরং তুমি আর কয়েকজন মিলে বোধহয় কোনো তন্ত্র প্রক্রিয়া করতে চেয়েছিলে, কিন্তু কোনো কারণে সেটি সফল হয়নি, আর এই বিপত্তি ডেকে এনেছে। এই মন্দিরই তোমাদের সাধনার কেন্দ্রস্থল ছিল। কিন্তু আপনি কি করে এত জানলেন? রুদ্রাংশ অনেকটা স্বাভাবিক হয়েছে দেখলাম। তার গলার স্বর অবশ্য এখনো কিছুটা ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছে, তবে আগের সেই গম্ভীর আর অস্পষ্ট ভাবটা ততটা নেই। আমি সেদিন রাতে যখন এই মন্দিরে শুয়েছিলাম, তখন স্বপ্নে এই সবই দেখেছি আমি। তোমার মুখে চোখে এক আতঙ্ক ও বিস্ময় দেখে আমার ঘুম ভেঙে যায়। এর কারণ ও পরের ঘটনাই আমি জানতে চাই তোমার কাছে। রুদ্রাংশ কিছুক্ষণ চুপ করে রইল। আমাকে বিশ্বাস করবে কিনা সেই সিদ্ধান্তে পৌঁছতে তার কিছুটা সময় অবশ্যই প্রয়োজন। আমি ততক্ষণে যজ্ঞকুণ্ডে ব্যবহৃত কাঠ সরিয়ে নতুন করে কাঠ সাজিয়ে দিলাম। আমি জানি আমাদের আবার এই কুণ্ড জ্বালাবার প্রয়োজন হবে। রুদ্রাংশ চুপ করে আমার পাশে বসে পড়ল। তারপর চিন্তিত মুখে বলল, আমার দোষেই সব হয়েছে ঠাকুরমশাই, আমিই দায়ী। সেই বিচার আমার উপর ছেড়ে দাও। আমাকে আগে পুরো বিষয়টা খুলে বলো দেখি। রুদ্রাংশ এবার তার কাহিনী শুরু করল। ছেলেবেলা থেকেই আমার এদিকে খুব টান রয়েছে ঠাকুরমশাই। এই মন্দির আর জঙ্গল আমাকে বরাবরই খুব টানে। নিজের মনে কত ঘুরে বেরিয়েছি এই অরণ্যের আনাচে কানাচে। হাতের তালুর মতন একে আমি চিনি। ছোটবেলায় দেখেছি এই মন্দির ছিল নৃসিংহ ও কালীদেবীর সংমিশ্রণে সৃষ্ট দেবী প্রত্যঙ্গিরার। তার মুখ ছিল সিংহের আর শরীর নারীর। এই ভয়াবহ শক্তির আধার এবং শত্রু ও অভিশাপ নাশকারী এক মহাশক্তি। একসময় প্রতি অমাবস্যার রাতে ধুমধাম করে পুজো হতো, কিন্তু একদিন হঠাৎ করেই দেবী অদৃশ্য হয়ে যান। সকলের ধারণা কেউ বা কারা তাকে চুরি করে নিয়ে পালিয়েছিল। অনেক খোঁজা হয়েছিল, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। আর অনেকে বলেন দেবী কুপিতা হয়ে নিজেই এই মন্দির ত্যাগ করেছেন। তারপর থেকে এই মন্দির শূন্যই পড়েছিল।
ক্রমশ কালের অতলে হারিয়ে যেতে শুরু করলো এই মন্দির। সমস্ত জৌলুস হারিয়ে এক খণ্ডহরে পরিণত হলো। আমার কিন্তু বরাবরই বড় প্রিয় জায়গা ছিল এই মন্দির। সময় অসময়ে এখানেই এসে বসে থাকতাম। ভাবতাম একদিন দেবী আবারও ফিরে আসবেন, আবার শুরু হবে তার আরাধনা। একদিন ঘুরতে ঘুরতে আমার হাতে একটা প্রাচীন গ্রন্থ এসে পড়ে। সেটা পড়েছিল এই মন্দিরের গর্ভগৃহে। মাটির তলায় একটা ঘর আছে ঠাকুরমশাই, সেইখানে। আপনি যেখানে এখন বসে আছেন তার ঠিক ডান দিকে ওই কোণায় একটা সরু সিঁড়ি নেমে গিয়েছে সেই ঘরে। গ্রন্থটা নিয়ে আমি বাড়ি চলে যাই। কি ছিল সেই গ্রন্থে? দেবী প্রত্যঙ্গিরার গোপন পূজার বিধি। সেই গ্রন্থের শেষের দিকে দেখলাম বলা হয়েছে 7 দিন ধরে পূজার পর চন্দ্রগ্রহণের রাতে এক বিশেষ যজ্ঞের বিধান। মানা হয় দেবী প্রত্যঙ্গিরা ভয়াবহ শক্তির আধার এবং শত্রু ও অভিশাপ নাশকারী এক মহাশক্তি। এই যজ্ঞ যথাযথভাবে করলে জাগানো যাবে এমন এক শক্তিকে যা পূজারীর বশবর্তী হয়ে থাকবে। তাকে ভালো বা মন্দ যে কোনো কাজে নিযুক্ত করা যেতে পারে। বুঝলাম। তারপর মনে মনে ভাবলাম, যদি তেমন কোনো শক্তিকে জাগ্রত করতে পারি তাহলে গ্রামের মানুষের অনেক উপকার করতে পারবো। আমাদের এই ছোট্ট গ্রামকে আমি উন্নতির শিখরে নিয়ে যাব। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করলুম। তারপর বলো। পূজাবিধিতে লেখা ছিল এই কাজে পূজারী ছাড়া প্রয়োজন আরও 7 জন যুবকের। তাদের বয়স 20 থেকে 27-এর মধ্যে হতে হবে। আমি আমার কয়েকজন বন্ধুকে জোগাড় করে নিলাম। তারাও পুরোটা জেনে খুব আগ্রহী হয়ে উঠল। গ্রন্থে লেখা ছিল এই কাজ করতে মোট 7 দিন লাগবে। 7ম দিন হতে হবে চন্দ্রগ্রহণ, কিন্তু 7 দিন জঙ্গলে থাকতে হবে গোপনে, বাড়ি ফিরে যাওয়া চলবে না। আচ্ছা, সেটা কি করে সম্ভব? সবাই একসাথে চলে গেলে গ্রামের মানুষ তো সন্দেহ করবে। তাহলে উপায়? বুঝলাম। এরপর তোমরা বোধ করি সেই অদ্ভুত শব্দের জাল পাতলে। ঠিকই ধরেছেন ঠাকুরমশাই, আমরাই সেই শব্দ সৃষ্টি করলাম। পর পর 7 দিন সবাই খুব ভয় পেল। গোটা গ্রামে শোরগোল পড়ে গেল। শেষ দিন আমি এই শহরে একটা কাজের খবর আছে বলে বেরিয়ে পড়লাম। বাকি সকলে পরের দিন সকালে জঙ্গলে শব্দের উৎস খুঁজতে যাচ্ছে বলে নির্দিষ্ট জায়গায় চলে এলো। আমি আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। গ্রন্থে উল্লিখিত সরঞ্জাম সব আগে থেকেই মজুত করে রাখা হয়েছিল এই মন্দিরের মাটির নিচের গর্ভগৃহে। 7 দিন ধরে চলল আমাদের পূজা আর আহ্বান। কিন্তু রুদ্রাংশের চোখ মুখ আবারও অজানা বিস্ময়ে ফেটে পড়ার উপক্রম হল। এই মুখই সেদিন স্বপ্নের শেষ পর্যায়ে আমি দেখেছিলাম। তারপর আমার আর তর সই ছিল না। সম্পূর্ণ বিধি মেনে আমরা আমাদের কাজ করে চলেছিলাম, কিন্তু শেষ দিনে পৌঁছে সব গন্ডগোল হয়ে গেল। বিধি অনুযায়ী আমরা সকলে প্রস্তুত হলাম। আমার সঙ্গীরা সকলে কালো রঙের পোশাক পরে গোল হয়ে দাঁড়ালো। তাদের মাঝে জ্বালিয়ে দেওয়া হলো এক বিশাল অগ্নিকুণ্ড। শেষ দিন এক যুবতী নারীর মৃতদেহের প্রয়োজন ছিল, তাই দূরের শ্মশান থেকে সেটাও জোগাড় করে আনা হয়েছে। কুণ্ডের পাশেই গর্ভগৃহের বেদিতে রাখা হয়েছে সেই নারীর দেহ। এরপর আমি সেই গ্রন্থাখানি নিয়ে সকলের মাঝে গিয়ে উপস্থিত হলাম। কিন্তু গ্রন্থের শেষ অধ্যায়ে গিয়ে দেখি গ্রন্থের শেষ অংশ ছেঁড়া, হারিয়ে গেছে কোথাও। সেই মুহূর্তে মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করল, তাহলে কি আমাদের এতদিনের চেষ্টা বৃথা যাবে, নাকি কেউ ইচ্ছা করেই আগেই এই সব পৃষ্ঠা সরিয়ে দিয়েছে? সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ল। আমি প্রচণ্ড অস্বস্তির মধ্যে পড়ে গেলাম। এতদূর এসেও ফিরে যেতে পারি না তো। আমার এতদিনের অহংকার, শক্তি আর বিশ্বাস সবকিছু এই মন্ত্রের উপর নির্ভরশীল। অতএব আমি সিদ্ধান্ত নিলাম নিজেই শেষ অংশটা তৈরি করব। তুমি এই গভীর তন্ত্রমন্ত্রের কতটুকু জানো, কতটুকু বোঝো? সেটাই তো ভুল করেছিলাম ঠাকুরমশাই, মস্ত বড় ভুল। ভেবেছিলাম আমি পারবো। আমার অহংকার আমাকে
এগিয়ে দিয়েছিল এই বিপথে। আমি চোখ বন্ধ করে গভীর ধ্যানে ডুবে গেলাম। মনে মনে এতদিন ধরে মন্ত্রের প্রাচীন ভাষাগুলোর সম্ভাব্য সংমিশ্রণ খুঁজতে লাগলাম। অনেক ভেবে অজানা শব্দ বুনে নতুন এক মন্ত্র তৈরি করলাম আমি নিজের মতন করে। দেখি না এতে শক্তি জাগে কিনা। কিন্তু আমি সত্যি জানতাম না ঠাকুর মশাই কি তৈরি করেছি আমি। রাত তখন অনেক গভীর, বেশি সময় নেই হাতে। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। ভোর হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। আমি আর দেরি না করে নতুন তৈরি মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। আমি নিজেই জানি না আমার বলা শব্দগুলোর অর্থ কি। যেন কেউ নিজে থেকেই এই মন্ত্র আমাকে দিয়ে তৈরি করে নিয়ে বলাচ্ছে। বাতাসের মধ্যে শীতলতা নেমে এলো, যেন কারণ নিঃশ্বাস কানে বাজছে। বেদিতে শুয়ে থাকা নারী শরীরটাও কাঁপতে লাগলো, তার ঠোঁট ফাঁক হলো। এক অদৃশ্য শক্তি যেন ভেতর থেকে তাকে নাড়াতে চাইছে। হঠাৎ আগুন নিভে গেল। চারিদিকে শুধুই নিকষ কালো অন্ধকার। একটা আষ্টে গন্ধ যেন গোটা ঘরটাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইল। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ। তারপর এক গা শিউরে ওঠা বিকট হাসি ঘরের চারপাশে প্রতিধ্বনিত হলো। সবাই চিৎকার করে উঠল। কিন্তু তখনই মাটিতে নেমে এলো কম্পন, যেন ভূমিকম্প হচ্ছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আমার হাতে থাকা গ্রন্থটি পড়ে গেল মাটিতে। সামনে থাকা দেহটি এখন সম্পূর্ণ ভিন্ন কিছুতে পরিণত হয়েছে। চোখে জল করছে যেন আগুনের গোলা। তার দেহ অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। ঠোঁটের কোণে এক বিদ্রুপাত্মক হাসি। আর কণ্ঠ থেকে এক নয়, অনেকগুলো কণ্ঠস্বরে একসাথে কথা বলছে। তোমরা ভুল করেছো, এখন তোমাদের এই ভুলের জন্য আমি এসেছি। কেউ কেউ দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। চারিদিক থেকে কালো ছায়ারা বেরিয়ে এসে তাদের আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম না আমি যা ডাকতে চেয়েছিলাম তা আসেনি, বরং তার পরিবর্তিত মন্ত্রে এমন কিছু এসেছে যা এই পৃথিবীর কোনো সত্তার ধারণার বাইরে, এবং সে ক্ষুধার্ত। আমার পা যেন মাটির সাথে আটকে গেছে। আমি আর নড়তে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। বাকিদেরও চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই বিভৎস সত্তাটি এগিয়ে আসছে। তার আগুনের মতো জ্বলন্ত চোখ আমার চোখের গভীরে ঢুকে যাচ্ছে। এরপর হঠাৎ সেই সত্তা হাত বাড়িয়ে দিল আমার দিকে। মুহূর্তেই আমার গোটা শরীর অসহ্য যন্ত্রণায় যেন পুড়ে যেতে লাগলো। মনে হচ্ছে যেন আমার আত্মা ধীরে ধীরে টেনে বের করে নেওয়া হচ্ছে। সে কি কষ্ট ঠাকুর মশাই, কি কষ্ট! আমার কানের কাছে ফ্যাস ফ্যাসে গলায় কে যেন বলল, তুমি আমাকে মুক্ত করেছ। তুমি সেই সত্তার ভয়ালো কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো ঘরের চারপাশে। তোমার দেহ এখন আমার হবে। বুঝতে পারলাম এক অন্ধকার শক্তি আমার দেহে প্রবেশ করেছে। আমার চোখ কালো হয়ে গেল, চামড়া ফেটে রক্ত ঝরতে লাগলো। আমি মুখ খুলে চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে যেন আরেকটি কণ্ঠ বেরিয়ে এলো। আমরা যে কৃত্রিম শব্দে গ্রামবাসীদের ভয় দেখিয়েছিলাম, অবিকল সেই 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 শব্দ যেন আরো ভয়ঙ্কর। বাকিরা সকলে আতঙ্কিত হয়ে চারপাশে ছোটাছুটি শুরু করতে লাগলো, কিন্তু কোনো উপায় নেই তো পালানোর। দরজার বাইরে কেবলই অন্ধকার, এক বিশাল শূন্যতা। আমি তখন আর রুদ্রাংশ নই, আমি তখন সেই নতুন সত্তার পাত্র, এবং সে অনন্তকালের জন্য ক্ষুধার্ত।
এতকাল যারা আমার প্রাণের বন্ধু ছিল, যাদের সঙ্গ ছাড়া আমার চলতো না, তাদের আর্তচিৎকার মিলিয়ে গেল এক গভীর শূন্যতায়। তারা একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের আত্মা শুষে নিচ্ছে। ঘর জুড়ে ছায়ারা ঘুরপাক খাচ্ছে, তাদের আকৃতি ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। আমার দেহের মালিক তখন সে সত্তা, সে তার হাত বাড়িয়ে দিল বাতাসে। সঙ্গে সঙ্গে বেদিতে থাকা ছিন্ন ভিন্ন দেহটি বাতাসে উড়তে লাগলো, তারপর এক বিকট শব্দে বিস্ফারিত হয়ে গেল। তার শরীরের অংশ ছড়িয়ে গেল ঘরময়। তারপর চারিদিকে কেবলই নীরবতা, অন্ধকার আরো আরো ঘন হয়ে এলো। রুদ্রাংশ থামল। আমি নীরবে কিছুক্ষণ বসে রইলাম। আমার জীবনে এমন ঘটনা আগে ঘটেনি। দৈব সত্তা নিয়ে যে ছেলেটি আমার সামনে বসে রয়েছে, তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়াটা কতটা কঠিন হতে পারে সেই হিসেব করতে লাগলাম। বুঝতে পারছি ভুল মন্ত্র উচ্চারণ করে দেবী প্রত্যঙ্গিরার কোপে পড়েছে সে। দেবীর অভিশাপ নেমে এসেছে তার মধ্যে। দেবীর পূজায় ভুল মন্ত্রের ফল যে কি মারাত্মক হতে পারে সে অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। চিন্তায় ডুবেছিলাম। কতক্ষণ সময় কেটেছে জানি না। হঠাৎ রুদ্রাংশের দিকে চোখ গেল। রুদ্রাংশের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, এখন পৃথিবী আমার নতুন শিকার। তার কণ্ঠে তখন এক অশুভ প্রতিধ্বনি। রুদ্রাংশের চোখের গভীর অন্ধকারে এক নতুন প্রাণের উন্মেষ ঘটেছে। সে আর তখন মানুষ নয়। তার শরীর ধীরে ধীরে পরিণত হচ্ছে সেই দানবের আধারে। এক অদ্ভুত আকৃতির ছায়ামূর্তিতে ধীরে ধীরে আকার নিতে লাগলো রুদ্রাংশ। তার চেহারা মানুষের মতো হলেও ত্বক আগুনের মতো জ্বলজ্বল করছে, আর চোখ যেন শূন্যতার মতো গভীর। আমি দৃঢ় কণ্ঠে বললাম, কে তুমি? আমি রুদ্রাংশের নবজন্ম, আমি তার ক্ষুধা। পৃথিবী এখন আমার খেত। আমার খিদে মিটবে না যতক্ষণ না সমস্ত আলো নিভে যায়। রুদ্রাংশ হাত মুষ্টিবদ্ধ করল, আর সাথে সাথেই চারপাশের বাতাস ঘন হয়ে উঠল। আমি বুঝতে পারছি তার শক্তি বেড়েই চলেছে। সে তার বাহু ছুঁড়ে দিল সামনের দিকে, আর সাথে সাথেই অনুভব করলাম বাইরে দু চারটে বড় বড় গাছ যেন ভেঙে পড়ল। আমার কর্তব্য ঠিক করতে হবে এখনই, হাতে বেশি সময় নেই। বুঝতে পারছি এ শক্তি সাধারণ নয়। এ এমন এক শয়তানি শক্তি যা রঘুনাথের পুরো গ্রামকে শেষ করে দেবে। হয়তো তাতেও তার খিদে মিটবে না। হয়তো সে এক এক করে আমাদের পৃথিবীটাকেই গ্রাস করে নেবে। এ এক চলমান অভিশাপ। প্রতিটি অভিশাপের বিরুদ্ধেই একটি প্রতিকার থাকে। এই দানব এসেছে এক অসম্পূর্ণ মন্ত্র থেকে, যার অর্থ এটিকে ফিরিয়ে দেওয়ার উপায়ও কোথাও লুকিয়ে আছে। সেই পথ আমায় খুঁজে বের করতেই হবে। আমি গুরুকে স্মরণ করে মাটিতে বসে পড়লাম। চোখ বন্ধ করে মনকে স্থির করতে চেষ্টা করলাম। আমার কানে কানে কে যেন বললে, এই পাপের বিনাশ লুকিয়ে আছে মন্দিরের গর্ভগৃহে, সেখানে যাও। আমার গাত্রবন্ধন করা ছিল, কাজে রুদ্রাংশরূপী শয়তান আমায় ছুঁতে পারবে না। আমি চকিতে উঠে দাঁড়িয়ে পাশে রাখা লাঠিটা তুলে রুদ্রাংশের চারিদিকে গোল করে আঁক কেটে দিলাম। বললাম, আমি ফিরে না আসা পর্যন্ত এই জায়গায় তুমি বন্দী হয়ে রইলে। আমি এলে তবে তোমার মুক্তি। সময় নষ্ট না করে দ্রুত মাটির নিচে গুপ্ত কক্ষে চলে এলাম। উপরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। মনে হচ্ছে আজ বুঝি পৃথিবী আর থাকবে না। কি করি ভাবছি।
রুদ্রাংশ বলেছিল সেই গ্রন্থটা এখানেই কোথাও তার হাত থেকে পড়ে গিয়েছিল, সেটা আগে খোঁজা দরকার। আমায় বেশি কসরত করতে হলো না, একটু নজর ঘোরাতেই দেখতে পেলাম বেদির নিচটায় আটকে রয়েছে। গ্রন্থটা হাতে নিয়ে পাতা উল্টাতেই একটা ছক চোখে পড়ল। এই ছক আমার চেনা, কোথায় যেন দেখেছি। একটু নাড়াচাড়া করতেই বহু পুরনো ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুরদার নরনাথ ছিলেন ঘোর তান্ত্রিক। তার সংগ্রহে অনেক প্রাচীন পুঁথি ও গ্রন্থ ছিল। ছেলেবেলায় একবার সেই পুঁথির জোরেই প্রাণে বেঁচে গিয়েছিলাম। অনেক গ্রন্থ তিনি দেখে দেখে হাতে লিখেও রেখেছিলেন। সেখানে এই গ্রন্থের নকল আমি দেখেছি। এই বইয়ের শুরুতেই যে ছক কাটা রয়েছে সেটা দেখেই আমি নিশ্চিত হয়েছি। আমি পদ্মাসনে বসে পড়লাম বেদির সামনে। চোখ বন্ধ করে মনে মনে বললাম, আমার কানে কানে এখানে আসার কথা কে বললেন? আপনি যেই হন, দয়া করে আমাকে সাহায্য করুন। চারিদিক নিস্তব্ধ হয়ে এলো। কোনো অজানা শক্তি যেন বাইরের শোরগোল আর অশান্ত পরিবেশের পথ আগলে দাঁড়ালো। নিজের নিঃশ্বাস প্রশ্বাসকেও যেন অচেনা মনে হচ্ছে। মিনিট 10 এভাবেই কেটে গেল। এবার অনুভব করলাম ঘরের উষ্ণতা যেন হ্রাস পাচ্ছে। ক্রমশ ঠান্ডা হয়ে আসছে আমার চারপাশ। কানের কাছে হালকা কম্পন টের পেলাম। চোখ বন্ধ রেখেই বললাম, আপনি কি এসেছেন? উত্তর পেলাম না কোনো, কিন্তু কম্পন বাড়তে লাগলো। একটু থেমে আবারও বললাম, আপনি কি নরনাথ? এবারও কোনো উত্তর এলো না, কিন্তু মাথায় যেন স্নেহের পরশ পেলাম। আমার আর কোনো দুবিধা রইল না। জোড় হস্তে বললাম, বুঝেছি, আপনি যখন দয়া করে এসেছেন আমায় উদ্ধার করুন। এই পুঁথির শেষ অংশটি আমার চাই, না হলে আমি রুদ্রাংশ ও তার এই সুন্দর গ্রামকে বাঁচাতে পারবো না। বললে বিশ্বাস করবে কিনা জানি না, ঘরের বাতাস উত্তাল হয়ে উঠল। ঠান্ডা বাতাসের ঢেউ আছড়ে পড়ল বেদির গায়ে। সেই বাতাসের তোড়ে ধুলোর সাথে কোথা থেকে উড়ে এলো গুটি কয়েক পাতা। আমি হাত বাড়িয়ে ধরলাম তাদের। আমার হাতে যে গ্রন্থ রয়েছে তার পৃষ্ঠা সেগুলি নয়, হাতে লেখা। এ হাতের লেখা চিনতে আমার কোনো ভুল হলো না। ছোটবেলা থেকে এই হাতের লেখার সাথে আমি পরিচিত। এ হাতের লেখা নরনাথের, আমার পূর্বপুরুষ। আরও একবার আমার প্রাণ রক্ষা করতে এগিয়ে এসেছেন। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পাতাগুলো নিয়ে উপরে উঠে এলাম। রুদ্রাংশ তার আগের জায়গায় স্থির হয়ে বসে রয়েছে। তার মাথা নিচু, হাতের আঙুলগুলো অস্বাভাবিক রকম লম্বা মনে হয়। এক একটা নখই প্রায় ইঞ্চি 4 হবে। আমি তার সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। বললাম, তুমি ভুল মন্ত্র পাঠ করেছ রুদ্রাংশ। তুমি যা ডেকেছ তা শুধু ধ্বংস আনবে, কিন্তু প্রতিটি শক্তিরই একটা সীমা থাকে। তোমার ক্ষেত্রেও তাই হবে, প্রস্তুত হও। তাহলে দেখা যাক ঠাকুর মশাই, তুমি কেমন করে প্রতিরোধ করে তুলতে পারো। তার আগে আমাকে এই গণ্ডি থেকে মুক্তি দাও, তারপর তোমায় দেখেছি। তার বিকট হাসি ঘরের প্রতিটা দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। চারিদিকে কালো ঝড় উঠল। আকাশে আবারও বিদ্যুৎ চমকালো। বাইরের গাছগুলো একে একে উপড়ে যেতে লাগলো। বুঝলাম, গণ্ডির ভেতরে রুদ্রাংশের শরীর আটকে থাকলেও তার ক্ষমতা কিছুমাত্র হ্রাস পায়নি। আমি হোমকুণ্ড প্রজ্বলিত করলাম। চারপাশে প্রতিরক্ষামূলক যন্ত্র স্থাপন করলাম। এবার হাতের তালুতে শক্ত করে ধরে রাখা পুঁথির পাতাগুলো থেকে মন্ত্রপাঠ শুরু করলাম। রুদ্রাংশ জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে। আমার তখন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। এক মনে প্রত্যঙ্গীরা হোম মন্ত্রোচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। হোমকুণ্ডের পাঁশুটে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো।
ঘিরে ধরতে লাগলো রুদ্রাংশকে। মনে মনে ভাবলাম, শয়তানের বিনাশ হোক, অশুভ শক্তি বিনষ্ট হোক, কিন্তু রুদ্রাংশের যেন কোনো ক্ষতি না হয়। একটা ভুল সে করেছে, তার ফলস্বরূপ তাকে যেন মৃত্যুদণ্ড না ভোগ করতে হয়। আমি প্রাণের সমস্ত শক্তি প্রয়োগ করে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ওং প্রত্যঙ্গিরাবৈ নমঃ, ওং হ্রিং প্রত্যঙ্গিরাবৈ দৈব্যৈ স্বাহা। আমার হাতে মোট 7টি পৃষ্ঠা ছিল। একে একে নিয়ম মেনে সমস্তটা শেষ করে অন্তিম পৃষ্ঠায় এসে আটকে গেলাম। সব শেষে এখানে বলির কথা বলা হয়েছে। এক বিশেষ মন্ত্র পাঠ করে বলি দেওয়া হলেই অশুভ শক্তির বিনাশ ঘটবে, এমনটাই লেখা দেখলাম। কিন্তু এখন আর বলি কোথায় পাই? এই পরিবেশে উপযুক্ত বলি জোগাড় করা এক প্রকার দুঃসাধ্য। রুদ্রাংশের শরীর এখন এঁকে বেঁকে যাচ্ছে। বেশ বুঝতে পারছি সে আর চাপ নিতে পারছে না। আর কিছুক্ষণ তাকে ওই গণ্ডির মধ্যে আবদ্ধ রাখলে হয়তো মাথার শিরা ফেটে মারা পড়বে। তাকে বাঁচাতে খুব শীঘ্রই কিছু একটা করা দরকার। আমার চোখ গেল রুদ্রাংশের হাতের দিকে। পেয়েছি। আমার ঝোলায় একটা ছোট্ট ছুরি রাখা থাকে সব সময়। বনে বাদারে ঘুরি, কখন কি যে কাজে লাগে। ছুরিটা বার করে আমি রুদ্রাংশের দিকে এগিয়ে গেলাম। সে আমার চোখে চোখ রেখে বলল, ঠাকুর মশাই খুব যে পড়াই করছে, এখন নিরীহকে ছল করে গণ্ডি কেটে আটকে রেখে এত হামবড়া ভাব কেন? সাহস থাকে মুক্ত করুন, মুক্ত করুন গণ্ডি। এই যে করছি এবার। আমি গণ্ডির একটা অংশ কেটে দিলাম। তারপর হাত বাড়িয়ে বললাম, এসো রুদ্রাংশ, আমার হাত ধরো, বেরিয়ে এসো এই গণ্ডির থেকে। রুদ্রাংশের চোখে এক শয়তানি ঝিলিক খেলে গেল। স্মিত হেসে সে তার হাত বাড়িয়ে দিল। আমি বাধা দিয়ে বললাম, ডান হাত নয়, আগে বাইরে আসবে তোমার বাম হাত। তারপর রুদ্রাংশ তার হাত আমার হাতে দিতেই আমি ক্ষিপ্রতার সাথে তার হাতের বুড়ো আঙুল কেটে ফেললাম এক ঝটকা। ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ল হোমকুণ্ডের অগ্নিগহ্বরে। আগুন লাফিয়ে উঠল 4-5 হাত। গৃহীত হলো বলি। রুদ্রাংশ বিস্ফারিত চোখে আমার দিকে চাইল। আকাশে আগুনের মতো আলোর ঝলকানি দেখা গেল। আর তারপর এক মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। রুদ্রাংশ মাটিতে শুয়ে পড়ল ধীরে ধীরে। তার শরীর থেকে এক কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেল যজ্ঞকুণ্ডের মধ্যে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুদ্রাংশর প্রায় নিথর দেহটা হঠাৎ বিকট শব্দে হেসে উঠল। রুদ্রাংশের ঠোঁট কেঁপে উঠল। তারপর সে ফিসফিস করে বলল, এখনো শেষ হয়নি ঠাকুর মশাই, এখনো শেষ হয়নি। রুদ্রাংশের ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটে উঠল। তার দেহের চারপাশে কালো ধোঁয়া আবার ঘনীভূত হতে লাগল। আমি প্রবল বিস্ময়ে চেয়ে রইলাম। আমার মনে হলো, আমিও কি তবে ভুল মন্ত্র পড়লাম? দেবীর শাপ থেকে কি মুক্তি সম্ভব নয়? সবই কি ব্যর্থ হলো? রুদ্রাংশের শরীর আবার উঠে বসেছে। সে বলল, তুমি ভেবেছ আমি শেষ? আমি এখন এক দেহি নই, আমি ছড়িয়ে গেছি। এই পৃথিবীর প্রতিটি ছায়ায় আমি রয়েছি। একে একে সব শেষ করে দেব। আমার শক্তির কোনো ধারণা তোমার নেই। এ হতে পারে না। আমার মন্ত্র, আমার উপাচার, আমার পূজায় কোনো ভুল থাকতে পারে না। ব্যর্থতার কারণ আমাকে জানতেই হবে। আমি যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো ছাই তুলে নিলাম হাতে। কি ভুল হলো আমার?
রুদ্রাংশের শরীর আবার শক্তি সঞ্চয় করছে। অনুভব করলাম মন্দির গাত্র থেকে যেন একে একে 7টি ছায়ামূর্তি বেরিয়ে এলো। এবার আর আমার নিস্তার নেই, পালাবার পথও বন্ধ। কারণ মন্দিরে মূল দরজা আগলে একটি ছায়ামূর্তি ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে। পূর্বপুরুষের প্রচেষ্টাও বিফলে গেল। হঠাৎ নজর গেল হোমকুণ্ডের দিকে। মুহূর্তে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। রুদ্রাংশের রক্ত যজ্ঞে আহুতি দেওয়া হলেও তার কাটা আঙুলটি পড়ে রয়েছে একপাশে। আমার দৃষ্টি অনুসরণ করে রুদ্রাংশ সেটা দেখেছে বুঝতে পারলাম। সে ক্ষিপ্রতার সাথে সেদিকে ধাবিত হলেও আমি কাল বিলম্ব না করে হাতে থাকা যজ্ঞের ছাই ছুঁড়ে দিলাম তার চোখ লক্ষ্য করে। মুহূর্তের জন্যে সে একটু স্থানচ্যুত হলো। সেই সুযোগে আমি কাটা আঙুলটি তুলে ছুঁড়ে দিলাম যজ্ঞের পবিত্র অগ্নি লক্ষ্য করে। উচ্চারণ করলাম, ওং জ্বালায় ত্রয়লোকস্ব ধ্বংসায় মহারুদ্রায় নমঃ। সব শেষে রুদ্রাংশর পাওয়া গ্রন্থ আর আমার হাতে থাকা পাতাগুলি একসঙ্গে করে আহুতি দিলাম যজ্ঞের আগুনে। বাসায় ফিরে আমার সংগ্রহে থাকা নরনাথের হাতে লেখা পুঁথিটিও ধ্বংস করব এই অঙ্গীকার করলাম। দেবী প্রত্যঙ্গিরার পূজা হোক, কিন্তু পূজার শেষে কোনো শয়তানকে জাগ্রত করার প্রয়োজন যেন আর না হয়। মুহূর্তে মন্দিরের বেদি থেকে এক প্রবল আলোর ঝলক ছিটকে বেরিয়ে এলো। সেই আলো সরাসরি রুদ্রাংশের উপর এসে পড়ল এবং তার দেহ থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এসে ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। আমার আশেপাশে ছড়িয়ে থাকা 7টি ছায়াও একে একে গলতে শুরু করল। রুদ্রাংশর কণ্ঠস্বর এবার চিৎকারের আকার নিল, না, আমি এখনো শেষ হইনি, আমাকে থামানো যাবে না। কিন্তু তার গলার স্বর ক্রমশ নিস্তেজ হয়ে গেল। শেষটায় একটা ঘর ঘর শব্দ ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। এক সময় সেটাও মিলিয়ে গেল মন্দির গাত্রে ধাক্কা খেতে খেতে। প্রকৃতি শান্ত হয়ে এলো। মেঘ সরে গিয়ে রাতের আকাশে চাঁদের ম্লান আলো দেখা দিল। রুদ্রাংশ এখন শুয়ে আছে মন্দিরের এক পাশে। থাকুক, আশা রাখি দিনের আলো ফোটার সাথে সাথে সে সম্পূর্ণ সাপ মুক্ত হবে। মন্দিরের পিছনে একটি বাঁশবন দেখেছিলাম, সেখান থেকে কিছু বাঁশ পাতা এনে রুদ্রাংশের ক্ষতস্থানে শক্ত করে বেঁধে দিলাম। তার শরীরের তাপ এখন স্বাভাবিক, নিঃশ্বাস প্রশ্বাস চলছে নিয়ম মেনে। আমার কাজ শেষ হয়েছে। নিজের সরঞ্জাম গুছিয়ে নিয়ে আমি ফেরার পথ ধরলাম। গ্রামের প্রান্তে সকলেই উদ্গ্রীব চিত্তে অপেক্ষা করছিল। আমাকে দেখেই এগিয়ে এলো। সবার চোখে একই প্রশ্ন। আমি রঘুনাথকে কাছে ডেকে বললাম, আশা করি আর তোমাদের ভয় নেই। এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গিয়েছ। আমি এই সময় এই পথে না এলে কি যে হতো ঈশ্বরই জানেন। শুধু তোমাদের হারিয়ে যাওয়া তরতাজা যুবকদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়, এটা তোমাদের মেনে নিতেই হবে। কিন্তু ঠাকুরমশাই, এদিকে তো এক বিপদ হয়েছে। কি হলো আবার? আমার ছেলে রুদ্রাংশ, তাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। সে আমার সঙ্গেই ছিল। আমি তাকে নিয়ে গিয়েছিলাম আমার কাজে সাহায্যের জন্যে। হয়তো সে তাড়াহুড়ায় তোমাদের জানাতে ভুলে গিয়েছিল। রুদ্রাংশের মুখ চেয়ে এইটুকু মিথ্যে আমায় বলতেই হলো। রঘুনাথ যেন স্বস্তি পেলেন আমার কথায়, তবুও কপট রাগ দেখিয়ে বললেন, এখানকার ছেলেপুলেরা সব এমনই হয়েছে। বাপ মার কথা একটুকু যদি ভাবে, এত দায়িত্ব জ্ঞানহীন। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, আমি মুচকি হেসে রঘুনাথকে বললাম, তাই তো, এত দায়িত্ব জ্ঞানহীন। দায়িত্বও নেই, প্রকৃত জ্ঞানও নেই। সবকিছুই বুজরুকি বলে উড়িয়ে দিতে চায়। কি আর করবে বলো রঘুনাথ, যুগের যা রীতি। তাই এবার বিদায় দাও বাপু, বাসায় ফেরার বড্ড তাড়ায় রয়েছি আমি। পরের দিন সকালে রুদ্রাংশ ফিরে এলো। সে তখন সম্পূর্ণ স্বাভাবিক।
তার সাথে কথা বলে বুঝলাম গত কয়েক মাস ধরে ঘটা ঘটনাগুলো তার স্মৃতি থেকে মুছে গিয়েছে। নিজের একটি ভুল থেকে সে দেবী প্রত্যঙ্গিরার কোপে পড়েছিল। নিজের অঙ্গের বলি দিয়ে সেই কোপ থেকে তার মুক্তি হয়েছে। দেবী আমার অল্পেই সন্তুষ্ট। আশা করি এই সকল ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। এরপর রঘুনাথ ও গ্রামের লোকজন তাদের অঙ্গীকার অনুযায়ী বেশ মোটা দক্ষিণা ও অন্যান্য জিনিসপত্র দিয়ে আমায় বিদায় জানালেন। বিধাতার লেখা দেখো, ফিরছিলাম কাঙাল বেশে, এখন বেশ একচোট বড় লোক হয়ে বুক ফুলিয়ে বাসার পথে রওনা হলাম। ওহে চাওয়ালা ভাই, দাও দেখি 3 পেয়ালা দাও। ও কিশোরী, দামটা মিটিয়ে দাও দেখি। গল্প শোনার তো একটা পারিশ্রমিক আছে নাকি? শেষ কথাগুলো পাশে দাঁড়ানো চাওয়ালা ও কিশোরীকে উদ্দেশ্য করে বলল তারানাথ। কিশোরী কেবল অস্ফুটে বলল, মোটা দক্ষিণা, যত সব। তাও তো বুড়োর কিপ্টেমি গেল না। গল্প শেষ করে তারানাথ থামলেন। আমাদের ট্রেন ছুটছে দুরন্ত গতিতে। চাওয়ালার কথায় বুঝতে পারলাম গিরিডি আসতে আর বেশি দেরি নেই। যারা এতক্ষণ তারানাথকে ঘিরে গল্পে মশগুল হয়েছিল সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। আমাদের সাথে অবশ্যই লাগেজ তেমন নেই। আমার আর কিশোরীর একটি করে মাঝারি মাপের ক্যাম্বিসের ব্যাগ আর জলের বোতল। তারানাথের কাঁধের ঝোলায় তার সব কিছু রয়েছে। বাইরে বের হলে সে বেশি কিছু সঙ্গে নেওয়া কোনোদিনই পছন্দ করে না। সেই সাহেব ছোকরা তার বড় সুটকেসখানি টেনে কামরার মুখে নিয়ে যেতে যেতে কেবল মুখ বেঁকিয়ে বলে গেল, তারানাথ দেখলাম জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর বিড়বিড় করে নিজের মনে কি যে বলল, ট্রেনের শব্দে আমাদের কান পর্যন্ত তা পৌঁছলো না। গাড়ির গতি ধীর হতে শুরু করেছে। আমাদের ট্রেন গিরিডি স্টেশনে প্রবেশ করছে।